এই মুহূর্তে ময়ূক রঞ্জন ঘোষ জার্মানি বন শহর থেকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মহিউদ্দিন। আপনাদের সাথে আছি রোকসানা আঞ্জুমান নিকোল। ময়ূখ খালেদ নিকোল, ময়ূখ খালেদ নিকোল অর্থাৎ ভারতের রিপাবলিক টিভির ময়ূখ রঞ্জন ঘোষ, বাংলাদেশের খালেদ মহিউদ্দিন এবং রোকসানা আঞ্জুম নিকোল, এই তিনজনকে কেন একসাথে করলাম তার আগে আরেকটি প্রশ্ন করে রাখি। এই তিনজনকে নিয়ে যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে কাকে উপস্থাপক করলে ভালো হবে বলে আপনারা মনে করেন? এবার আসি কেন এই তিনজনকে একত্রিত করলাম। যেমন এই প্রশ্নটাতে যাওয়ার আগে আপনারা দেখুন তারা তিনজনই কিভাবে অনুষ্ঠান শুরু করে, ওপেনিং করে বা অভ্যর্থনা জানায় ভিউয়ার্সদেরকে, দর্শকদেরকে। দেখুন প্রথমে ময়ূখ রঞ্জন ঘোষের অভ্যর্থনা। এই মুহূর্তে ময়ূক রঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে, সারা বিশ্বে। এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আপনারা লিখুন, আপনাদের বক্তব্য লিখুন। কিভাবে তিনি দর্শকদেরকে অভ্যর্থনা জানান, খালেদ মহিউদ্দিন কিভাবে অভ্যর্থনা জানান সেটা দেখুন। জার্মানি বন শহর থেকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মহিউদ্দিন। আল জাজিরায় প্রচারিত প্রতিবেদন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান এবং তা নিয়ে দেশে এবং বিদেশে আর নেকলেসের নিকোল কিভাবে অভ্যর্থনা জানায় সেটিও দেখে রাখুন। জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের? আপনাদের সাথে আছি রোকসানা আঞ্জুমান কেন নিকোল। একত্রিত করলাম এর কারণ হলো তাদের মধ্যে মিল মহব্বত কতটা সেটা আমরা জানি না, তবে তাদের আদর্শ একই, তাদের উদ্দেশ্য এক, তাদের শত্রু মিত্র এক, তাদের ভালোবাসার জায়গায়ও এক। তার প্রমাণ হিসেবে দেখুন বাংলাদেশের ইসলাম বিদ্বেষ বা জামায়াত ইসলামী বা শিবিরকে বিদ্বেষ নিয়ে কিভাবে কথা বলে ময়ূখ রঞ্জন ঘোষ, তার মুখ থেকে শুনুন। তিনজনে কিন্তু ইসলামকে ঘৃণা করে, ঘৃণা ছড়া ইসলামের প্রতি, ঘৃণাজীবী, বিদ্বেষ পোষণ করে হৃদয়ে সাধারণ মানুষের ধর্ম বিশ্বাস নিয়ে। প্রথমে আমরা এই কারণেই ময়ূখ রঞ্জন ঘোষেরটা শোনাবো, শুনুন। পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক, হোক বিতর্ক। ময়ূক রঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে, সারা বিশ্বে। এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আপনারা লিখুন, আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক, হোক বিতর্ক। যেরকম হয় ইরাকে, যেরকম হয় সিরিয়াতে, যেরকম হয় আপনার এই যে আপনাকে বল, পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক, হোক বিতর্ক। ময়ূখ রঞ্জন ঘোষ জামায়াতের নাম নিয়ে কিভাবে ঘৃণা ছড়াচ্ছে, তার কথার ধরন, টোন, ভয়েসের মাত্রা দেখে বোঝা যায় তিনি জামায়াতকে তথা ইসলামকে কতটা ঘৃণা করেন। জঙ্গি বলে বলে বারবার তিনি উল্লেখ করেন। ঠিক একইভাবে খালেদ মহিউদ্দিনের জামাত বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষ, সুপ্ত ইচ্ছার কথা, ভাষণার কথা, ঘৃণার কথা কিভাবে জাগ্রত হয় আসুন আমরা তার এই প্রশ্নে দেখি। জনাব ইসলাম, সম্প্রতি আপনার একজন সতীর্থ, একজন সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ঘোষণা করেছেন। তার এই পরিচয় কি আপনি আগে থেকেই জানতেন? এরপর থেকে আলোচনা আছে যে 152 জন সমন্বয়কের মধ্যে 108 জন শিবিরের। অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত, তাতে কতজন শিবির নেতা রয়েছেন, অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কেউ কি রয়েছেন আসলে, নাকি শিবির এবং কোনো ছাত্র সংগঠন সেই অর্থে করেন না এরকম লোকই বেশি? জামায়াতের সঙ্গে আগের সখ্য আর আপনাদের নাই। অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা নিয়ে বিএনপির শীর্ষ পর্যায় থেকেও এক ধরনের বিরক্তি আমরা দেখেছি। সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে জামায়াত আপনাদের থেকে একটু এগিয়ে থাকছে বলে মনে হয়। আপনার কাছে কি মনে হয় যে এই সরকার আসলে জামায়াতকে আপনাদের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে, বা এই সরকার একটু চাচ্ছে যে জামায়াত ক্ষমতায় আসুক, আপনাদের থেকে বেশি গুরুত্ব পাক? ফিল করতেছেন যে সরকারের সাথে আপনাদের সম্পর্ক থেকে জামায়াতের সম্পর্ক একটু বেশি গভীর? বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগের ক্ষেত্রে কি পয়েন্ট পজিশন মানে খেয়াল করেছেন এখানে কিন্তু খালেদ মহিউদ্দিনের প্রশ্নের দুটি পার্ট রয়েছে। একটি পার্ট হলো আসলে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে কতজন শিবির, 153 জনের মধ্যে 108 জনের শিবির কিনা, তাদের মধ্যে আসলে সাধারণ বেশি নাকি শিবির বেশি। আর পরের পার্টে হলো প্রশাসনে ভিসি নিয়োগ, বড় বড় কি পয়েন্টের নিয়োগের ক্ষেত্রে, ইউনিভার্সিটির নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র জামায়াত ইসলামীকে নিয়োগ দেওয়া হচ্ছে, এই অভিযোগ। এতে বোঝা যাচ্ছে তিনি কতটা ইসলাম তথা জামায়াত ইসলামের প্রতি অ্যালার্জেটিক। এই প্রশ্নটা কি আসলে কোনো পেশাদারিত্বপূর্ণ প্রশ্ন, কোনো পেশা বা
আপনার এই প্রশ্নটা কি হতে পারে? কোনো দরকার আছে? বরং যদি দরদ থাকতো তাহলে তিনি এই প্রশ্নটি করতে পারতেন, জামায়াত ইসলামী থেকে আসলে কতজন অংশগ্রহণ করেছিল, কতজন নিহত আহত হয়েছিল, তাদের বর্তমান অবস্থা কি। এটা হলো দরদ থাকলে। আর যদি নিরপেক্ষ হতেন তাহলে অন্তত তিনি এই প্রশ্নটি করতেন যে আহতদের কোনো চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, ছাত্রলীগের কারা কারা হামলা করেছে সেই ব্যাপারে চিহ্নিত করা হয়েছে কিনা, অপরাধী বা গুলি করা পুলিশদেরকে চিহ্নিত করা হয়েছে কিনা। এই প্রশ্নটি করলে কি আওয়ামী লীগের পক্ষে বলা হতো? না, কারণ অপরাধীদেরকে চিহ্নিত করা হয়েছে কিনা সেটি নিয়ে যে দীর্ঘদিন চলছে তা কিন্তু সবাই জানে, অথচ সেই প্রশ্নটি খালেদ করেনি। তিনি আসেন বিদ্বেষ নিয়ে, উস্কানি দেওয়া নিয়ে। শিবির এখানে থাকলে সমস্যা কী, ছাত্র ইউনিয়ন থাকলে সমস্যা কী, ছাত্রদলে আন্দোলনে থাকলে সমস্যা কী। একটি ফ্যাসিস্ট সরকার, খনি সরকার, অপরাধী সরকার, অবৈধ সরকারকে তাড়ানোর জন্য মানুষ, ছাত্ররা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এটা কি আইডেন্টিফাই করা খুবই দরকার, নাকি তিনি বিভাজনের জন্য এই প্রশ্ন করছেন? এই প্রশ্নের আসলে যৌক্তিকতা, পেশাদারিত্ব কতটুকু সেটা বলতে পারবেন আপনারা। এরপরে আমরা আসি নিকোল। দেখুন নিকোল কিভাবে তিনি এই জামায়াতের ব্যাপারে কথা, বিদ্বেষ ছড়ানোর জন্য কথা বলছেন। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের সভাপতি। আগে শিবির সহ নানা অপবাদে শিক্ষার্থীদের পেটানো হতো। এক সময় শিবিরের অপবাদ দিয়ে মার দেয়া হতো, এখনো কি ছাত্রলীগকে মার দেয়া হবে কিনা? অথচ তিনি এই প্রশ্ন করেননি এই পর্যন্ত কতজন শিবির কর্মীকে বা নেতাকে অথবা সমর্থককে আওয়ামী লীগ, পুলিশ অথবা ছাত্রলীগ অন্যায়ভাবে হত্যা করেছে, আহত করেছে, টর্চার করেছে, মামলা করেছে। এই প্রশ্নটা কি যৌক্তিক ছিল না? পেশাদারিত্বে ভরপুর ছিল না? অথচ পেশাদারিত্বকে এড়িয়ে তিনি ছাত্রলীগকে হেফাজত করার জন্য আবারও নির্যাতিত, নিপীড়িত মজলুমদেরকে প্রশ্নবিদ্ধ করার দিকে ঝুঁকে পড়েছেন, তাদেরকে অপরাধী করার মতো করে একটি প্রশ্ন করেছেন। অথচ তাদের গত 15 বছর নয়, গত 50 বছর ধরে বিনা অপরাধে অসংখ্য জামাত শিবিরকে হত্যা করেছে বলে আমরা শুনেছি, আর আমাদের যুগে তো আমরা দেখেছি। কিন্তু আমরা যে স্বাধীনতার আগের কথা বলা হয়, এরশাদের সময়ের কথা বলা হয়, বিএনপির আগের সময়ের কথা বলা হয়, সেগুলো কিন্তু আমাদের চোখে দেখা না। কিন্তু আমরা যেটা চোখে দেখেছি, অ্যাটলিস্ট গত 15 বছরেরটা স্পষ্টভাবে, সেখানে আমরা দেখেছি জামায়াত ইসলাম বা শিবিরের অপরাধ কতটুকু। আমাদের চোখের সাক্ষ্যকে আমরা তো মিথ্যা বলতে পারি না। সুতরাং এই সময় আমরা দেখি যে কোনো রাজনৈতিক দলের তুলনায় তাদের অপরাধ অনেক 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 কম। সুতরাং আওয়ামী লীগের অপরাধের সাথে শিবিরের বা ছাত্রলীগের অপরাধের সাথে শিবিরের, ছাত্রদলের অপরাধ মাপা যায় না। ছাত্রলীগের বা আওয়ামী লীগের অপরাধ, চুরির মাত্রা অনেক অনেক বেশি। সেই হিসাবে বলতে চাই, সেই কথাটি না বলে কতজন ছাত্র নিপীড়িত হয়েছে ছাত্রলীগের হাতে, কতজন ছাত্র শিবির নিপীড়িত হয়েছে, কতজন ছাত্রদলের লোক নিপীড়িত হয়েছে, সেই প্রশ্ন না তুলে তিনি অবান্তর প্রশ্ন তুলছেন সেই মজলুমদের দিকে, সেই ভিকটিমদের দিকে। এইসব উদ্দেশ্য কি খারাপ নয়? অবশ্যই খারাপ। আরেকটি চমৎকার বিষয় দেখব, ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, সেই বিষয়টি তারা কিভাবে ছাত্রলীগের প্রতি দরদ দেখাচ্ছে সেটি আমরা পরের পর্বই বিশ্লেষণ করার চেষ্টা করব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এটা অনেকে বলছেন, বলা হচ্ছে যে না, কেউ কেউ বলছেন, কেউ কেউ বলতে চাচ্ছেন কিন্তু এই সরকার পতনে তো তারেক রহমানের ভূমিকা জিরো, কেউ কেউ বলছেন। আমি তারেক রহমান যদি, আমার কিন্তু আসাদুজ্জামান নূরের প্রতি কোনো আলাদা, তাকে গ্রেফতার করাটা খুব প্রয়োজন ছিল।